1813 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের এক গরিব তাঁতির ঘরে এক ছেলের জন্ম হয়। খুব ছোট বয়স থেকেই সে তার বাবার সঙ্গে তার কারখানায় কাজ করত। দিনে প্রায় 14 ঘন্টা তাকে তার বাবার সঙ্গে সেই কারখানায় কাজ করতে হতো। একটু অবসর সময় পেলেই সে হয় বই পড়তো আর নয়তো পাথর, গাছ, পোকামাকড় এইসব সংগ্রহ করত। 19 বছর বয়সে তিনি চলে যান গ্লাসগো শহরে। সেখানে গিয়ে তিনি ডাক্তারি ও ধর্মশিক্ষা নিয়ে পড়াশোনা করলেন। প্রায় 27 বছর বয়সে তিনি অসভ্য জনজাতিদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে দক্ষিণ আফ্রিকায় চাকরি নিয়ে চলে যান। এই ব্যক্তিটির নাম ছিল ডেভিড লিভিংস্টোন। পাদ্রী ডাক্তার লিভিংস্টোন দেখতে দেখতেই সেই আফ্রিকার মানুষদের নানা ভাষা শিখে ফেললেন, তাদের সঙ্গে মিশে গেলেন, তাদের সুখ দুঃখের নানা কথা তিনি জানার চেষ্টা করলেন। তিনি এই আফ্রিকার মানুষদের সঙ্গে মেশার পর বুঝতে পারলেন যে তাদের জীবনে প্রচণ্ড কষ্ট। দুষ্টু আরব জাতির মানুষেরা এবং পর্তুগিজেরা তাদের জোর করে ধরে বেঁধে নিয়ে যায়, তাদের ওপরে অত্যাচার করে, হাটে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করে এবং তাদের দাস করে রাখে। এই দক্ষিণ আফ্রিকার মানুষেরা হাতির দাঁত, পশুর হাড় এবং নানা ধরনের কাঠ জাতীয় জিনিস বিদেশি সওদাগরদের কাছে জাহাজে করে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করে। মাঝপথে এই দস্যুরা এদের ধরে নিয়ে গিয়ে এই অত্যাচারগুলো করে। এইগুলো জানার পর লিভিংস্টন একেবারে ক্ষেপে উঠল। তিনি নানা উপায় এবার বার করার চেষ্টা করছিলেন যাতে এই অত্যাচার থেকে এই জনজাতিকে রক্ষা করা যায়। তিনি দেখলেন ব্যবসা করতে এই আফ্রিকার মানুষদের যেসব পথ দিয়ে যেতে হয় সেই সব পথে এই আরব আর পর্তুগিজ দস্যুরা খুব সহজেই এদের ধরে ফেলে। সুতরাং কিছু অন্য রাস্তা বার করতে হবে, এমন কোনোভাবে যেতে হবে যাতে এই দস্যুদের হাতে এই আফ্রিকার মানুষেরা সহজে ধরা না দেয়। এইবারে লিভিংস্টন লেগে পড়লেন রাস্তা খোঁজার জন্য। কত নতুন নতুন রাস্তায় তিনি গেলেন, কত নতুন নতুন নদী পার করে, নানা পাহাড় পর্বত পার করে তিনি শুধু রাস্তা খুঁজতে লাগলেন। এই কাজ তার এত ভালো লেগে গেল যে তিনি তার চাকরি ছেড়ে দিলেন। এই উৎসাহ নিয়ে তিনি লেগে পড়লেন এই আফ্রিকান মানুষদের জন্য নতুন রাস্তা খোঁজার জন্য। 1849 খ্রিস্টাব্দে তিনি সেদেশি কিছু মানুষ নিয়ে কালাহারি মরুভূমির উত্তর পশ্চিম দিক বরাবর হাঁটতে শুরু করলেন। তিনি 5 বছর পর পর্তুগিজ রাজ্যের পশ্চিম সমুদ্রের উপকূলে গিয়ে পৌঁছলেন। পথের কষ্টে এবং জ্বরে ভুগে তার শরীর একেবারে ভেঙে গেলেন, কিন্তু তিনি সহজে থেমে যাওয়ার মানুষ নয়। কয়েক মাস বিশ্রাম নিয়েই তিনি এবার প্রতিজ্ঞা করলেন যে তিনি একেবারে পূর্ব উপকূলে গিয়ে তবেই থামবেন। এবারে সেই দেশের মানুষের সাথে দেখা করে তার এক অন্য অভিজ্ঞতা হলো। সে দেশের মানুষ তাকে জিজ্ঞেস করল, তোমাদের দেশেও কি ধোঁয়ায় গর্জন করতে পারে? লিভিংস্টন বলল, এ আবার কেমন কথা? তারা বলল, তাদের দেশে নাকি ধোঁয়ায় গর্জন করতে পারে। লিভিংস্টন বুঝলেন যে এ বিষয়টা তো এবার খতিয়ে দেখতে হবে। তিনি নৌকায় করে জামবেসি নদীর কিছুটা দূরে গেলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন যে 5টি ধোঁয়ার মতো স্তম্ভ উঠেছে। চারিদিকের শোভা এত অপূর্ব আর সৌন্দর্য যে তিনি মনে করলেন যে এত সুন্দর দৃশ্য তিনি আগে কখনো দেখেননি। তবে তিনি যখন ব্যাপারটা বুঝতে পারলেন তিনি অবাক হয়ে গেলেন। নদীটা পাহাড়ের পেট কেটে ফাটল দিয়ে প্রায় 300 হাত নিচে ঝরে পড়ছে। এত বড় ঝর্ণা তিনি আগে কখনো দেখেননি। আর অত উঁচু দিয়ে পড়ার জন্য ঝর্ণার গতি অত্যাধিক বেশি হওয়ার জন্য নদীটা যখন নিচে পড়ছে সেটা আবার 200 হাত ওপর দিকে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ছে। আর অত জোরে পড়ার জন্য ওই ভয়ঙ্কর গর্জনের আওয়াজ হচ্ছে।
নদীর ওই ছটায় সূর্যের আলো পড়ে অপূর্ব রামধনু সৃষ্টি হয়েছে। এই সুন্দর ঝর্ণা আবিষ্কার করার পর লিভিংস্টন তার দলবল নিয়ে ফিরে গেলেন আফ্রিকার পূর্বকূলের। এইবার তার স্ত্রীও তার সঙ্গে গেলেন এবং ইংরেজ গভর্নমেন্ট থেকেও তাকে অর্থ সাহায্য করা হলো। তবে কিছুদিন পরেই তার স্ত্রী মারা গেল। কিছু কিছু মানুষ তাকে রেখে দেশে ফিরে যেতে লাগলেন। সরকার থেকেও পয়সা আসা বন্ধ হয়ে গেল একটা সময়। এইবারে লিভিংস্টন নিজেই নিজের খরচা চালাতে লাগলেন। তিনি উত্তর পূর্ব পথ ধরে বড় বড় হ্রদের দেশ দিয়ে ইজিপ্টের নায়াসাতে এসে পৌঁছালেন। সে দেশের 2-4 জন লোক ছাড়া তার সঙ্গে আর কেউই ছিল না। তবে তারা তাকে খুব ভালোবাসত। তার ঘোর বিপদেও তাকে ছেড়ে যেতে রাজি হয়নি। 1886 খ্রিস্টাব্দে তিনি শেষবারের মতো আফ্রিকায় যান। তারপর আর তিনি দেশে ফেরেননি। তবে এইবার তাকে গোড়া থেকেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হলো। কখনো রসদ ফুরিয়ে যায়, কখনো দেশ থেকে রসদ পাঠানো হয়েছে, কখনো পৌঁছালো তার কাছে, কখনো সবটা চুরি হয়ে গেল। আস্তে আস্তে লোক ব্যস্ত হয়ে উঠল, কারণ লিভিংস্টনের আর কোনো রকম খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। লোকে ব্যস্ত হতে লাগলো এবং লেখালেখি শুরু করতে লাগলো যে লিভিংস্টনের কি হলো। শেষটায় স্ট্যানলি নামে এক ব্যক্তি লিভিংস্টনকে খুঁজতে বার হলেন। অত বড় দেশে একটি মানুষকে খুঁজে বার করা খুবই দুঃসাধ্য কাজ ছিল। তবে স্ট্যানলি অনেক খোঁজাখুঁজি করার পর ডেভিড লিভিংস্টনের দেখা পেলেন বটে, কিন্তু তখন ডেভিড লিভিংস্টনের অবস্থা মরো। হাড় জীর্ণ শীর্ণকায় দেহ। সেই অবস্থা দেখে স্ট্যানলি তার যত্ন নেওয়ার কথা ভাবলেন এবং আস্তে আস্তে স্ট্যানলির সাথে তিনি কিছুটা সুস্থ হয়ে গেলেন। তার সঙ্গে কিছু জায়গা ঘুরলেনও বটে, কিন্তু তিনি আর দেশে আসতে চাইলেন না। তিনি বললেন, এই দেশের ঘন জঙ্গলের মধ্যেই আমি আমার শেষ জীবন কাটাবো। স্ট্যানলি দেশে ফিরে গেলেন। তার কয়েক বছর পর একদিন মেঝেতে হাঁটু গেড়ে তিনি প্রার্থনা করছিলেন। প্রার্থনা, সেটা তার শেষ প্রার্থনা ছিল। তিনি আর উঠলেন না। ইংল্যান্ডের যারা বীর, বড় বড় দেশের নেতা, যাদের বড় বড় কৃতিত্বের জন্য দেশের গৌরব বাড়ে, সেই সব মানুষের সমাধি ইংল্যান্ডের এক বিশেষ স্থান ওয়েস্টমিনস্টার এবিতে দেওয়া হয়। এখনও যদি তুমি ওয়েস্টমিনস্টার এবিতে যাও, সেখানে ডেভিড লিভিংস্টনের সমাধি দেখতে পাবে। তবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ডেভিড লিভিংস্টনের জীবনী আপনাদের ভালো লেগেছে। পরবর্তীকালে নতুন ভিডিওতে আমি আবার কোনো মহৎ ব্যক্তিত্বের জীবনী নিয়ে উপস্থিত হব। নমস্কার।